ভালো করে শোন, আমি হলাম আলীর সন্তান হোসেন। ভালো করে শোন, কোনদিন কোশ্চিন কালেও সম্ভব না আমি তোমাকে মদিনার গভর্নর বলে মেনে নেব না। ওই যে ভালো করে শোন, আমি কোনদিন তোকে মদিনার গভর্নর বলে মেনে নেব না। এজিদ রে, আমি তোমাকে মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেহেতু তুমি এখনো ভালো করি যোগ্যতা সম্পন্ন হও নাই। 2 নম্বর কারণ, ও এজিদ রে, আমি যদি তোমাকে মেনে নেই, আস্তে 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 বাবা অ্যাটেনশন দেন, আস্তে আস্তে একদিন এমন একটা সিস্টেম হয়ে যাবে, তোমার সন্তানও একদিন খেলাফতের দাবি করবে। আমি হোসেন এটা মানতে পারে না। এজিদ রে, তুমি যদি চলে যাও, একদিন তোমার সন্তান এজিদের ক্ষমতা দখল করার জন্য দাবি করবে। ও এজিদ, আমি এটা কোনদিন মেনে নেব না। আমার বাবাজি এবার আস্তে আস্তে খবরটা মদিনার অলিতে গলিতে ঘুরতে লাগলেন, আর বলা বলি করতে লাগলেন। ভাইরা এবার ভালো করে শুনে রাখেন রে, এবার মদিনার যখন চিঠি পাইলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর এই ঘটনা মেনে নিলেন না। মেনে না নেওয়ার পর এবার এজিদ বললেন, যেভাবে হোক হোসেনকে রাজি করাতে হবে। যদি হোসেনকে রাজি করায় দিতে পারি, তাহলে মদিনার সব মানুষ আমাকে মেনে নিবে। যদি হোসেনকে রাজি করাইতে পারি, তাহলে মদিনার সকল মানুষ আমাকে মেনে নিবে। শুধু হোসেনকে রাজি করার কথা। এবার আস্তে আস্তে বাবা হোসেন তো এই কথা মেনে নেবে না। তখন একটা মন্ত্রী, আবার একটা মন্ত্রী থেকে ছোট মন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী বলা হয়, ওনার নাম ছিলেন বশির, আব্দুল্লাহ বিন বশির। ওই বশির ছিলেন তখন কুফার গভর্নর। অন্য জায়গার একটা গভর্নর ছিল, যার নাম ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ একটু কঠিন মানুষ, ইবনে জিয়াদ একটু কর্কশ মানুষ। এবার ক্ষমতার দাপটে বাবা কি করে দেখেন, ইয়াজিদ ইবনে জিয়াদকে বলে দিলেন, ইবনে জিয়াদ রে, তুমি যদি এবার কুফার গভর্নর হয়ে যাও, ওরে ইয়াজিদ, তোমার দ্বারা ইবনে জিয়াদ হোসেনকে কতল করা সম্ভব হবে, তাছাড়া হোসেনকে কতল করা যাবে না। এজিদ চক্রান্ত করিবার বললেন, ইবনে জিয়াদ, আমি তোমাকে মদিনার গভর্নর না, আমি তোমাকে কুফা নগরীর গভর্নর বানিয়ে দিলাম। তুমি কুফায় যাও, আর এই কুফার গভর্নর হয়ে তুমি হোসেনকে কতল তুমি করবে। এটা ষড়যন্ত্র করলেন, আর বললেন যে তুমি কুফায় যাও, কুফার গভর্নর তুমি হও, আর যেটা আব্দুল্লাহ বিন বশির আছে তাকে উঠাইয়া নিয়ে আসবো আমি। এই তো ইয়াজিদের চক্রান্তে কুফার গভর্নর হলেন ইবনে জিয়াদ। ওখান থেকে হাজার হাজার চিঠি লেখা হলো, আর বলা হলো হোসেনকে, হোসেন তুমি কুফায় আইসো, কুফায় আসলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই, তুমি কুফায় আসো। ওমা খোদা জানে কি তোমার নীলা, কেউ বোঝে না। এবার চলে গেলেন হোসেন বাবা, কুফায় যাবে। সকলের সামনে বলতেছেন আমি মক্কায় ফিরিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, ভাই উমর, ভাই হোসেন তুমি কোথায় যাও? কয় আমি মক্কায় চলিয়া যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ধরলেন, তুমি কুফায় যাও। ওরে শহীদ, তুমি কুফায় যাইও না, কুফায় গেলে আর কোনদিন ফিরে আসবি না। উনি বললেন, আমাকে কুফায় যাইতে হবে, কেন যাইতে দিবেন না? আমি কুফায় যাব, আমি কুফায় গেলে কোনো অসুবিধা হবে না। এই যে দেখো কত মানুষ আমাকে চিঠি লিখে ডাক দিতেছে, সবাই চিঠিগুলো দেখে, কিন্তু উমরের মনটা মানে না। উমর কাঁদি বলে, ভাই হুসাইন, তুমি কুফার চিঠি রং ভালো দেখো, আমি কুফার চিঠির আড়ালে তোমাকে কতল করা রং দেখি। হোসেন রে, তুমি কুফায় যাও না। কে শুনবে কার কথা? হোসেন আর সহ্য করতে পারলেন না, রওনা দিল কুফা।
আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ধরলেন আর বললেন হুসাইন রে তুমি আমার সামনে যাও না, তোমার পক্ষ থেকে আমি একজন লোক আগে কুফায় পাঠিয়ে দিই, যদি খবর ভালো হয় তারপরে চলিয়ে যাবি, আর যদি খবর ভালো না হয় আমি তোমাকে যাইতে দেব না। হুসাইন আমি তোমার পক্ষ থেকে একটা লোক পাঠিয়ে দেই, যদি কুফার খবর ভালো হয় তুই যাস, আর যদি ভালো না হয় তুই যাস না। ঠিক আছে, উনি মেনে নিলেন। তখন হুসাইনের পক্ষ থেকে একজন লোক পাঠিয়ে দিলেন যার নাম ছিল মুসলিম বিন আকিল। এবার শুনেন খুব করুণ দৃশ্য, মুসলিম বিন আকিল চলে গেলেন কুফার খবর নিতে, যে দেখে সত্যি মুসলিম বিন আকিলের হাতে প্রায় 20,000 মানুষ বায়াত গ্রহণ করলেন, সবাই মেনে নিলেন। আর উনিও চিঠি লিখলেন, হোসাইন রে কুফায় কোনো তোমার অসুবিধা হবে না রে হোসাইন, কুফায় 20,000-এর মতো মানুষ আমার বাইদ হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, হোসাইন রে তোর কোনো আর অসুবিধা হবে না। শোনাদা ভালো করে মনে রাখেন রে বাবা, এই দিকের ঘটনা তো আর একটা হয়ে গেছে। এবার মদিনার যে মানুষগুলা ইয়াজিদকে গভর্নর মেনে নেয় নাই, তারাই কিন্তু এখন গভর্নর হিসেবে মেনে নিয়েছে। আর কে ঠেকাইতে পারে? ইজিদের চক্রান্ত সবাই মেনে নিলেন। এবার ইজিদ চক্রান্ত করলেন, যদি তোমরা এই হুসাইনের পক্ষ লোকটাকে কেউ যদি জায়গা দাও তাহলে তাকে ধ্বংস করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। যেই মানুষটা জায়গা দিল ওই লোকটাকে মুসলিম বিন আকিলকে তাকে ধরে নিয়ে জেলের মধ্যে রেখে দিলেন। আর যে মানুষগুলো তার বয়ান গ্রহণ করলেন সবাইকে ধরে ধরে ইবনে জিয়াদ জেলে বন্দী করে দিলেন। যে কয়জন বেঁচে ছিল তারা মা বাপ ভাই বোন আসিয়ে বললেন চল বাড়ি যাই, এটা থাকি লাভ নাই। মুসলিম বিন আকিল দেখে যে কিছুক্ষণ আগে মোর সাথে 20-25,000 লোক, এখন লোক নাই। আসতে দেখে 10টা, খানিক পরে দেখে 5টা, খানিক পরে দেখো ও 5টাও না, উনি একা। ওনাকে ধরলেন, ওনাকে ধরে নিয়ে এইদিকে হুসাইনের কাছে চিঠি লিখছে। হুসাইন তো রওনা দিছে, প্রায় 70,000 সৈন্য সামান্য নিয়ে রওনা দিছে কুফা নগর দিয়ে, চিঠি লিখছে আগতে। এবার ডাক দিছে মুসলিম বিন আকিল, কান্দে ভাই হুসাইন রে এই কুফা নগরী আসিস না রে ভাই, কুফা নগরীর মানুষ ভালো না ভাই, কুফায় আসিস না, মোর সাথে আর কেউ নাই, সবাই মেরে ফেলে দিচ্ছে, আমি একা, আমাকেও মসজিদের খুঁটির সাথে বাঁধা রাখলেন। আর মুসলিম বিন আকিলের 2টা সন্তান, এতটুকু বাচ্চা, ছোট ছোট বাচ্চা, মুহাম্মদ ইব্রাহিম, এই 2টা বাচ্চা বললেন আব্বু গো তুমি যদি যাও কুফা নগরীতে, আমার তো মা নাই, আমরা কোথায় থাকবো, আমরা তোমার দিকে রওনা দিলাম। বাচ্চা দুটো রওনা দিছে বাবার কাছে, কুফায় যাবে। আস্তে আস্তে মুসলিম বিন আকিলকে তারা, যেহেতু হুসাইনকে, হুসাইন এই মুসলিম বিন আকিল যদি ফিরে যায় মদিনায় আর হুসাইনকে আসতে দিবে না, হুসাইনকে তো আমরা কতল করবই, ওদিকে মুসলিম বিন আকিলকে ধরো আর কতল করো মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে মুসলিম বিন আকিলকে এইভাবে জবাই করছে, জবাই, তার মাথা মস্তক নিয়ে ইবনে জিয়াদের সামনে রেখেছে। বলছে যে তোমরা যদি এই মুসলিম বিন আকিলের 2টা সন্তান এই মদিনায় এই কুফায় ঢুকছে, যদি এই সন্তান 2টা বাড়িতে ফিরিয়ে যায় খবর উল্টে হয়ে যাবে। ঘোষণা দিলাম এই সন্তান 2টার মাথা যদি তোমরা আনে দিতে পারো 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ধীরে ধীরে চালা ছুরি শিমর আমারি গলা,
যেই গলাতে না নামো সদায় তোমায় রে কি খেলা দেখাইলা দয়াল রে সীমা করে বিনয় করি ওই গলায় দেশনা ছুরি সীমার তরে বিনয় করি ওই গলায় দেশনা ছুরি বেহেশতে নিব তোরে আখিরি বেলায় রে কি খেলা দেখাইলো দয়াল রে ইবনে জিয়াদের দুইটা সন্তান যদি মদিনায় ফিরে যায় আর হোসেন মক্কায় কুফায় আসবে না এই সন্তান দুইটিকে কেউ যদি কত